আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শিশির, এই চিনলে আমাকে এতদিনে? আমার জীবনের একটাই মাত্র চাওয়া ছিলে তুমি। আমি তোমাকে পেয়েছি, আর কিচ্ছু চাই না। এসব বিয়ের তারিখ, বিয়ের মেনু, বিয়ের ভ্যানু, বিয়ের পোশাক আশাক কোনো কিছুই আমার কাছে ম্যাটার করে না শিশির। শুধু তুমি ম্যাটার করো। শিশির কয়েক মুহূর্ত চুপ করে থেকে অন্যরকম গলায় বলল, মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, কি? তুমি বাস্তবের কোনো চরিত্র না, কোনো প্রেমের গল্প থেকে উঠে আসা প্রেমিক বিফোর একটা চরিত্র। আমাকে এত ভালোবাসো কেন নায়লা? তোমার ভালোবাসা দেখে আমার মনে হয় আমি ঠিকঠাক ভালোবেসে উঠতে পারি না, কোনো না কোনো কমতি রয়ে যায়। কথার ফাঁকে শিশিরের কয়েকটা চুল চোখের সামনে এসে পড়েছে। নাইলা আলগোছে সেই চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, প্রত্যেকটা মানুষের ভালোবাসার ধরন আলাদা। একজন যেভাবে ভালোবাসে, অন্যজনকে যে সেইভাবেই ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নেই। মন থেকে কেবল ভালোবাসলেই হলো। স্বস্তির নিঃশ্বাস ফেল শিশির। শুধু শুধুই ভয় পাচ্ছিল সে। ভেবেছিল বিয়ে পেঁচানোর প্রস্তাবে নাইলা হয় রেগে যাবে, না হয় কষ্ট পাবে। অথচ মেয়েটা কি চমৎকারভাবে বুঝলো তাকে, যেন বাইরে থেকেই তার হৃদয়টাকে পড়ে ফেলার ক্ষমতা তার আছে। জীবনের ওই কুৎসিত ঘটনার পর বারবার মনে হতো ভালোবাসার মতো মিথ্যা শব্দ এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। অথচ এখন মনে হয় ভাগ্যে সেই মিথ্যা শব্দটা ছিল। নাইলার ভালোবাসা আছে বলেই তো জীবনে একটা প্রশান্তিদায়ক। নাইলা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাছাড়া ভালোই হয়েছে বিয়েটা পিছিয়েছে। আমার বন্ধু একদিকে বিচারের আশায় লড়ে যাচ্ছে, আর একদিকে আমি বন্ধু হয়ে ওর এই কঠিন পরিস্থিতিতে হই হুল্লোড় করে বিয়ে করব। ও ভালো কথা। সেকেন্ড হিয়ারিংয়ে কি হলো? নাইলা ক্লান্ত ভঙ্গিতে বলল, আর বলো না, তোমাকে বলেছিলাম না মেঘা মাহিরা সেজে ওই শুভ বন্ধুর সাথে চ্যাটিং করেছিল, যে কারণে মাহিরার বিয়েটা প্রায় ভেঙে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ। শুভর উকিল ওই ঘটনা কোর্টে টেনে নিয়ে এনেছে। এমনকি যে ছেলের সাথে মেঘা মাহিরার সাথে চ্যাটিং করেছিল, ওই ছেলেকে সাক্ষী হিসেবে নিয়ে এসেছে। শিশির চমকে উঠে বলল, বলো কি তারপর? ভাগ্যিস ফারহান ভাইয়া আগে থেকে আঁচ করতে পেরেছিল এমন কিছু ঘটবে, তাই মাহিরাকে আগে শিখিয়ে পড়িয়ে নিয়েছিল। মাহিরা সাক্ষী দিয়ে বলেছে মেঘার ওই কাণ্ডের কারণে ওর কোনো ক্ষতি নেই, কিন্তু ওর ক্ষতি হলো কি হলো না হলো সেটা তো শুভর উকিল প্রমাণ করতে চায়নি। সে প্রমাণ করতে চেয়েছে মেঘা কতটা দ্রুত। ও দ্রুত বলেই মিথ্যা মামলা দিয়ে শুভকে ফাঁসানোর চেষ্টা করেছে। এ তো সাংঘাতিক ব্যাপার। নাইলা চিন্তিত গলায় বলল, কালকের পর কেস পুরো ঘুরে গেছে জানো। আগে মেঘার জেতার চান্স ছিল 90%, কিন্তু এখন 50-50 চান্স। শিশির আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, এভাবে বলছো কেন নায়লা? তুমি আশা হারিয়ে ফেললে মেঘাকে সাহস জোগাবে কি? একটু ভরসা রাখো ফারহানের উপর। আবারও দীর্ঘশ্বাস ফেলল নাইলা। মেঘার জন্য বড্ড চিন্তা হয় তার। ফারহান আছে বলেই তো ভরসা। চায়ের কাপ হাতে ঘরে পা রাখলো সজল। চেয়ারের উপর দুই পা তুলে একমনে বইয়ের দিকে তাকিয়ে আছে তিনা, চুলগুলো খোপা করে রাখা। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন দূর থেকে তিনাকে দেখলে ধক করে কেঁপে ওঠে সজলের বুকটা। বিস্ময়ে বিভোর হয়ে নিজেকে প্রশ্ন করে, এত সুন্দর একটা মেয়ে আমার বউ? তিনাকে হয়তো কেউ কখনো সুন্দর বলেনি, কেউ আর কী বা বলবে। সজল নিজে তো কখনো বলার সাহস পায়নি মেয়েটা কত সুন্দর, কেউ কখনো বলেনি তো। আর একটা সত্যি মিথ্যা হয়ে যাবে না। তিনার এলোমেলো চুল, চোখের চারপাশে লেপ্টে থাকা কাজল আর অগ্নিঝড়ের আগে যে কতটা প্রখর সৌন্দর্য লুকিয়ে আছে তা হয়তো সে নিজেও জানে না। নিঃশব্দে চায়ের কাপটা পর টেবিলের উপর নামিয়ে রাখলো সজল। তার উপস্থিতি টের পেয়ে তিনা চোখ তুলে তাকিয়ে ছুড়ে দিল মিষ্টি একটা হাসি। হাসি ফুটে উঠল সজলের চোখে মুখে। এত দূরত্ব, এত বিভীষিকার পর অবশেষে তাদের ছোট্ট সুখের সংসার। ছোট ছোট এই ভালোবাসাময়ী মুহূর্তগুলি সংসার শব্দটাকে পূর্ণতা দেয়। কাপটা রেখে তিনাকে পড়ার সুযোগ করে দিয়ে সজল নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। তারা দুজন দুই বিভাগের শিক্ষার্থী হওয়ায় পরীক্ষার রুটিনও আলাদা। তিনার আগামীকাল পরীক্ষা থাকলেও সজলে নেই, তাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। চায়ের কাপটা নিয়ে তিনা চট করে উঠে দাঁড়ালো।
তাদের বাসার একটা ঘর শোয়ার ঘর, আরেকটা ঘরকে দুভাগে ভাগ করে ড্রয়িং ডাইনিং সাজিয়েছে। সে ঘরের সঙ্গে লাগোয়া একটা বারান্দাও আছে। তিনা চেয়েছিল বারান্দায় বেতের সোফা রাখতে, কিন্তু নতুন সংসারের পেছনে অনেকগুলো টাকা চলে যায়, সোফার কেনা হয়নি। তাই আপাতত মেঝেতে চাদর বিছিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। সেই চাদরের উপরেই পা ছড়িয়ে বসে আয়েশি ভঙ্গিতে চায়ে চুমুক দিচ্ছে সজল। তিনা লম্বা লম্বা পা ফেলে বারান্দায় প্রবেশ করে তার পাশে গিয়ে বসল। নিঃসংকোচে সজলের বাম হাতটা ডান হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। একে অপরকে খুব একটা ভালোবাসি বলে না তারা, তবে এই যে সজলের যত্ন নিয়ে তিনাকে চা বানিয়ে দেওয়া, তিনার নির্দ্বিধায় সজলের কাঁধটা দখল করে নেওয়া, এসবই তো তাদের মধ্যকার প্রগাঢ় ভালোবাসারই বহিঃপ্রকাশ। সজল ছেলে মানুষই প্রশ্রয় দেওয়ার ভঙ্গিতে বলল। উঠে এলে কেন? তিনা হাসি মুখে বলল, তুমি একা একা চা খাচ্ছিলে, তাই ভাবলাম একটু ব্রেক নিয়ে তোমার সাথে আড্ডা দিই। আমরা এখন ম্যারিড ত্রিনা, আড্ডা দেওয়ার বয়স সেই কবে পার করে এসেছে। তিনা থমথমে গলায় বলল। কেন, হাজবেন্ড ওয়াইফ আড্ডা দিতে পারে না? সজল অবাক হওয়ার ভান করে বলল। পারে নাকি? তিনা জোর গলায় বলল। না পারলেও আমরা দেব। হাজবেন্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা হওয়ার আগেও আমরা সব থেকে ভালো বন্ধু ছিলাম। বন্ধু বন্ধুর সাথে আড্ডা তো দিতেই পারে, তাই না? সজল হেসে ফেল। সত্যি, সব কিছুর ঊর্ধ্বে তারা সব থেকে ভালো বন্ধু। বন্ধুত্বটাই তাদের ভালোবাসার বাড়তি আলো ছড়ায় প্রতিনিয়ত। তিনা হঠাৎ কি যেন মনে করে বলল। সজল, হুম। থ্যাংক ইউ। চায়ের জন্য? হুম। তাহলে? তিনা শুকনো মুখে বলল। সময় মতো ফারহান ভাইকে ডেকে আনার জন্য। মেঘার কেসে উনি না থাকলে মেয়েটা বেশ বিপদে পড়তো। এর জন্য আবার থ্যাংক ইউ বলতে হয় নাকি? এটা তোমার দায়িত্ব ছিল। তাছাড়া ফারহান ভাই তো আমার জন্য কেসটা নেয়নি, মেঘার জন্য নিয়েছে। ভাই শুধু উকিল নয়, মানুষ হিসেবে চমৎকার একজন। যখন দেখলো মেঘা বিপদে পড়েছে, তখন আর হাত গুটিয়ে বসে থাকতে পারিনি। আমাকেও তো বিপদে পড়তে দেখে ভাই এভাবে ছুটে এসেছিল, বলেছিলাম না? তিনা চুপ করে রইল। এই জীবনে তার খুব একটা অনুতাপ নেই, এমনকি ভাইয়াকে কিছু না জানি পালিয়ে আসার অনুতাপও আছে। আছে শুধু সজলকে বুঝতে না চাওয়ার অনুতাপ। সজল অতবার একটা সত্যি তার কাছ থেকে গোপন করেছিল বলেই যত রাজ্যের রাগ চেপে ধরেছিল তিনাকে, অথচ সে একবারও বুঝতে চায়নি যে সজল ইচ্ছে করে সত্যিটা লুকিয়ে রাখেনি তার কাছ থেকে। তাকে হারানোর ভয়ে আর বলে ওঠার সাহস করতে পারেনি। তিনা অন্যমনস্ক হয়ে বলল। আচ্ছা সজল, তুমি কি সত্যি আমাকে মাফ করতে পেরেছো? হঠাৎ প্রসঙ্গের পরিবর্তনে সজল প্রশ্নটা ধরতে না পেরে বিভ্রান্ত গলায় বলল। কোন বিষয়ে বলো তো? তিনা গোমরা মুখে বলল। আমি যে তোমাকে বোঝার কোনো চেষ্টা না করি আমাদের সম্পর্কটা ভেঙে দিয়েছিলাম। তিনাকে মাঝপথে থামিয়ে দিয়ে সজল বিরক্ত ভঙ্গিতে বলল। ও ত্রিনা, এসব কথা ভাবতে মানা করেছিলাম না তোমাকে? তাও মাঝে মধ্যে ভেবে উঠি, ওই ঘটনার পর নিশ্চয়ই তোমার মনে হয়েছিল আমি তোমাকে মোটেও ভালোবাসি না। কিন্তু সত্যিটা তো তুমি জানো সজল, তোমাকে ছাড়া। তিনার অসম্পূর্ণ কথাটা সজল শেষ করে বলল। প্রতিটা মুহূর্ত দম বন্ধ কর, তাই না? হুম। তিনার চোখ দুটো ছলছল করে নোনা জলে, যেন যে কোনো মুহূর্তেই গড়িয়ে পড়বে টপ টপ করে। সেই সুযোগ না দিয়ে সজল সযত্নে দুহাতের বুড়ো আঙ্গুলে মুছে দিল তিনার চোখের জল। তার দুই গালে হাত রেখে গাঢ় একটা চুমু খেল কপালে। তিনা মোমবাতির মতো গলে পড়ে মুখ লুকিয়ে রাখল সজলের বুকে। সজল তাকে দুহাতে আগলে ধরে শান্ত কণ্ঠে বলল। আমার থেকে ভালো করে কেই বা জানবে ত্রিনা? জানি বলেই তো তোমার ভাইয়ের নাকের ডগা থেকে তোমাকে নিয়ে পালিয়ে এলাম। তিনা সজলের বুক থেকে মাথা তুলে উজ্জ্বল চোখে তাকিয়ে বলল। ও, তোমাকে তো বলতেই ভুলে গেছি, আজ ভাবির সাথে দেখা হয়েছিল জানো। ভাবি মানে তোমার ভাবি? হ্যাঁ, তুর্যকে নিয়ে ক্যাম্পাসে এসেছিল। বাসায় নিয়ে এলেই পারতে। বলেছিলাম, কিন্তু ভাবি বেশি সময় নিয়ে আসেনি, আমাকে দেখতে এসেছিল কেবল। ফ্যামিলিতে বাবার পর ওই একটা মানুষের ভালোবাসাই তো পেয়েছি। সজল কৌতূহলী গলায় বলল। তা কি বললেন ভাবি? ওদিকের খবর দিল, আমাদের খবর জানতে চাইলো। ভাইয়া নাকি খুব ক্ষেপে আছে, আমাকে দেখলেই নাকি কুচি কুচি করে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবে। মুহূর্তেই শব্দ হয়ে উঠল সজলের চোয়াল, রাগে দাঁত কটমট করে উঠল রীতিমতো। ঝাঁঝালো কণ্ঠে সে বলল। শখ দেখো মানুষের, আমার বউকে কিনার বুড়িগঙ্গায় ভাসাবে? তার আশঙ্কিক রাগ দেখে তিনা খিলখিল করে হেসে বলল। এত দাপট আসছে কোত্থেকে?
আমাকে বুড়িগঙ্গায় ভাসানোর হুমকি কে আগে দিয়েছিল মনে নেই? এবার হেসে ফেল সজল। কত শত চড়াই উতরাই পেরিয়ে আজকের এই হাসি তারা হাসছে তা কেবলই তাদেরই জানা। হঠাৎ কিছু একটা মনে পড়ে যাওয়ায় সজল সিরিয়াস হয়ে বলল, ত্রিনা, আবারও তোমাকে একটা কথা বলার আছে। কি? শনি সোম বুধ যে ছেলেটাকে পড়েই না, রাতুল? সজলের জীবনের সকল খুঁটিনাটি তিনার মুখস্থ, এমনকি কোন দিন এসে কোন ছাত্রকে পড়ে তাও। সজল হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, হ্যাঁ রাতুল। আজ যখন পড়াতে গেলাম ওর বাবা বাসায় ছিল। পড়ানো শেষ করে যখন চলে আসব তখন আঙ্কেল বসতে বললেন। তিনা আটকে উঠে বলল, কি সর্বনাশ! উঠিয়ে দিয়েছে তোমাকে? সজল আহত গলায় বলল, শোনো না, আঙ্কেল আমার ফিউচার প্ল্যান জানতে চাইলেন। মানে কোন ফিল্ডে ক্যারিয়ার করতে চাই আর কি। আমি তো এখনো কিছু ঠিক করিনি। ওনাকে সেটা বললাম। উনি বললেন আমি নাকি খুব ভালো পড়াই, টিচিং প্রফেশনের দিকে আমার এগোনো উচিত। তিনা চমকে উঠে বলল, দেখেছো, আমি বলেছিলাম না? কম করে হলেও 1 কোটি বার বলেছি। সজল আত্মপক্ষ সমর্থনের সুরে বলল। তখন তো কনফিডেন্স পাইনি ত্রিনা। তিনা ভেঙচি কেটে বলল, আমার কথায় কনফিডেন্স পাওনি, অথচ বুড়ো আঙ্কেলের কথায় পেয়ে গেলে? সজল থমথমে চোখে তাকিয়ে রইল তিনার দিকে। আবারও তিনা খিলখিল করে হেসে ফেলে বলল, আচ্ছা সরি, এরপর কি হলো বলো? আঙ্কেলের পরিচিত একটা কোচিং সেন্টার আছে, বেশ নামকরা, সারা দেশে অনেকগুলো ব্রাঞ্চ। ফার্মগেটের ব্রাঞ্চে নাকি নতুন টিচার দরকার। আমাকে জিজ্ঞেস করলো ওখানে পড়াবো কিনা। ওখানে বেতনটাও ভালো, আবার পড়ানো শেষ করে কোনো কলেজে অ্যাপ্লাই করতে গেলে এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারবো। কি বলো, যাবো ওনার সাথে? তিনা জোর গলায় বলল, অবশ্যই যাবে। এত বড় একটা সুযোগ কেউ মিস করে নাকি? স্বপ্নের আলোয় ঝলমল করছে তিনার চোখ দুটো। পরিষ্কার দেখতে পাচ্ছে অদূর ভবিষ্যতে সজল নামকরা কোনো একটা কলেজের শিক্ষক শিক্ষার্থীরা সকলে স্যার স্যার ডেকে তার পেছনে ছুটে বেড়াচ্ছে, আর তিনা গর্ব করে সজলকে তার পড়ানোর গল্প করছে। উফ, কবে যে সেই দিন আসবে। বেশ অনেকক্ষণ যাবৎ মাহিরাকে ফোনে পাচ্ছে না তারিফ। বেশ শেষ অনলাইনে ছিল 6 ঘন্টা আগে। নিগাত অসময়ে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। পরীক্ষার কারণে বড্ড চাপ যাচ্ছে ব্যাচারির উপর দিয়ে। রাতভর জেগে পড়াশোনা করে বলে শরীরটাও খারাপ করছে। তাই অফিস থেকে এসে আর কলিং বেল চাপলো না তারিফ। দরজার এক্সট্রা চাবি সবসময় তার সঙ্গেই থাকে, সেটা ঘুরিয়েই বাড়ির ভেতর পা রাখলো। উদ্বিগ্ন পা দুটো আপনাতেই তাকে নিয়ে গেল শোবার ঘরে। ঘরের সবগুলো লাইট নিভিয়ে রাখা, তবুও ডাইনিং রুম থেকে ভেসে আসা আবছা আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে বিছানার ওপর অলস ভঙ্গিতে গা এলিয়ে দাও মানুষটাকে। গলা পর্যন্ত তার চাদর টেনে রাখা। পায়ের শব্দ পেতেই মাইরা উঠে বসতে বসতে আষ্ট গলায় বলল, আপনি এসেছেন? তার প্রশ্নের জবাব না দিয়ে তারিফ ব্যস্ত পায়ে এসে যেতে যেতে চিন্তিত স্বরে বলল, মাহিরা, তোমার শরীর খারাপ? মাইরা দুর্বল গলায় বলল, না। তার না কে মোটো বিশ্বাস করলো না। তাই বিছানার উপর বসে একটা হাত রাখলো মাহিরার কপালের উপর, আটকে উঠে বলল, না মানে জ্বরে গা পুড়ে যাচ্ছে তো। অন্ধকারাচ্ছন্ন ঘরে মাহিরার মুখটা দেখতে পাচ্ছিল না এতক্ষণ। বেডসাইড টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে দিতে দেখলো তার মুখটা অস্বাভাবিকভাবে শুকনো, চুলগুলো এলোমেলো, গরমের মতো ঠোঁট ফেটে চৌচির। বুকের ভেতর বড়সড় একটা ধাক্কা খেলো তার পুতুলের মতো বউটার একই দশা। তার পরম মমতায় মাহিরাকে বুকে টেনে নিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমাকে ফোন করলে না কেন তুমি? মাহিরাও তারিফকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আপনি ব্যস্ত ছিলেন তাই। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে তারিফ মৃদু ধমকে সুরে বলল, তোমার অসুস্থতার থেকে আমার ব্যস্ততা বড় হলো। তারিফ উঠে গিয়ে তাওয়াল ভিজিয়ে এনে মুছিয়ে দিল মাহিরার সারা গা। বালতিতে করে পানি এনে দীর্ঘক্ষণ মাথায় পানি ঢালো। নিজাতে মাহিরাকে খাইয়ে দিল, ওষুধ খাইয়ে দিল। দিনভর অফিস করে ফ্রেশ হওয়ার প্রয়োজনটুকুও বোধ করল না। অসুস্থ বয়ে সেবা করাটাই প্রাধান্য পেল তার কাছে। মাহিরা বাধা দেওয়ার চেষ্টা করেনি, জানে কোনো কাজ হবে না। আজ পর্যন্ত তার কোনো বাধাটা মেনেছে তারিফ। ওই মানুষটার যত্ন পেয়ে নিজেকে বিরাট কোনো রাজ্যের রাজরানী বলে মনে হয়। আদৌ কি এতটা যত্নের যোগ্য মাহিরা? ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তারিফ মাহিরার পাশে এসে শুয়ে পড়ল। মাহিরা বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে লুকিয়ে পড়ল তারিফের উষ্ণ বুকে। এই বিশাল পৃথিবীতে ওই বুকটাই তো তার একমাত্র আশ্রয়।
তারিফ আরেকটু শক্ত করে তাকে বুকের ভেতর টেনে নিয়ে তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সারাদিন বাসায় খুব একা একা লাগে। মাহিরা না সূচক মাথা নাড়ল। তারিফ গম্ভীর গলায় বলল, তাহলে মন খারাপ কেন? হতভম্ব বনে গেল মাহিরা। এই অসুস্থতার মাঝেও তার বিষণ্ণ মনটা চোখ এড়ায়নি তারিফের। মাহিরা তার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, কই মন খারাপ? তারিফ ফুরকুচকে বলল, ফেক হাসি হাসবে না মাহিরা। কোনটা তোমার আসল হাসি আর কোনটা নকল হাসি আমি খুব ভালো করেই চিনি। তুমি জানো না তোমার মন খারাপ থাকলে আমার কতটা কষ্ট হয়? কি হয়েছে? মাহিরা চুপ করে রইল। বেশ কিছুদিন ধরেই একটা বিষয় বেশ ভাবাচ্ছে তাকে। ভেবেছিল ভাবনার বিষয়টা তারিফের কাছ থেকে আড়াল করতে পারবে, কিন্তু আজ মনে হচ্ছে সেই সম্ভাবনা অতি ক্ষীণ। মাহিরা লম্বা শ্বাস নিয়ে বলল, আচ্ছা তারিফ, সত্যি করে একটা প্রশ্নের উত্তর দেবেন? তারিফ চিন্তিত ভঙ্গিতে বলল, কি প্রশ্ন? বাড়ির মানুষগুলোর কথা আপনার মনে পড়ে না? তারিফ কি উত্তর দেবে ভেবে পেল না। মাহিরা এসব ভেবে কষ্ট পাচ্ছে বলে ব্যস্ত ভঙ্গিতে কিছু একটা বলতে উদ্যত হলো, কিন্তু তার আগেই মাহিরা আবারও চাপা স্বরে বলল, আপনার এত বড় পরিবার, পরিবারের আদরের বড় ছেলে আপনি, সকলের ভালোবাসা নিয়ে বেড়ে উঠেছেন, অথচ সেই মানুষগুলোর সাথে আজ আপনার কোনো যোগাযোগ নেই, শুধুমাত্র আমার কারণে। মাহিরা, তোমাকে না এসব নিয়ে মন খারাপ করতে মানা করেছিলাম। কিন্তু এটাই তো সত্যি তারিফ, দোষ আমারই। আমাকেই কেউ পছন্দ করে না। সেই ছোটবেলা থেকে পরিবারের মানুষগুলোর কাছে আমি অবহেলার শিকার। আমার চুপচাপ স্বভাবের জন্য সবাই আমাকে কোনো আনন্দের মুহূর্ত থেকে আলাদা করে ফেলতো। চারপাশের সবার একটা পরিবার আছে, যত্ন করার মানুষ আছে। আপনি মেঘাকেই দেখুন না, ওর মা কত রাগী, আপনাকে বলেছি। তাও আন্টি ঠিকই কোর্টে মেয়ের হাত ধরে বসে থাকেন, অথচ আমার মা। মাইরার দু চোখ পেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে নোনা জল। সে জল মোছার কোনো প্রকার উদ্বেগ তার মাঝে নেই। ভালোবাসার মানুষের চোখের জল অচিরেই দুমড়ে মুচড়ে দিল তারিফের ভেতরটাকে। মাহিরা কম্পিত স্বরে বলল, আমার মা আমার ফোনটা পর্যন্ত রিসিভ করে না। তারিফ তপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে এই ব্যাপার? ফোন করেছিলে? মাহিরা কান্নামাখা কণ্ঠে বলল, হ্যাঁ, ভেবেছিলাম এতদিনে মায়ের রাগ কমে গেছে, এখন হয়তো আমার সাথে কথা বলবে, কিন্তু বলল না। সমস্যাটা আমারই। না হলে কেউ কেন আমাকে সহ্য করতে পারবে না, ভালোবাসবে না? তারিফ অভিমানের সুরে বলল, তাই কেউ তোমাকে ভালোবাসে না? এই যে এতগুলো দিন ধরে আমার সাথে সংসার করছো, কখনো মনে হয়েছে আমি তোমাকে সহ্য করতে পারি না, ভালোবাসি না? মাহিরা আর্দ্র গলায় বলল, এই পৃথিবীতে একমাত্র আপনিই তো আমাকে ভালোবাসেন। মাহিরার এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে তারিফ বলল, সেটাই যথেষ্ট না? মাহিরা উঠে বসতে বসতে অনুতপ্ত স্বরে বলল, হ্যাঁ, কিন্তু আমার কারণেই তো আপনি পরিবার থেকে দূরে সরে গেলেন। আপনি তো এটা ডিজার্ভ করেন না। তার দেখা দেখি তারিফও উঠে বসে তাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, তোমার কারণে না মাহিরা, তাদের কারণেই তাদের থেকে দূরে সরে এসেছি। তুমি কি ভেবেছ আমাদের বিয়ের পর তাদের সাথে যোগাযোগের চেষ্টা করিনি? করেছি মাহিরা, বারবার বোঝানোর চেষ্টা করেছি। যা হয়েছে তা কেবলই মিসআন্ডারস্ট্যান্ডিং। বুঝলো কি না কে জানে, কিন্তু তখন তাদের নতুন জেদ, কেন কাউকে না জানিয়ে তোমাকে বিয়ে করে ফেললাম। থাকুক জেদ নিয়ে, আমি সবসময় নিজের ভালো থাকাকে প্রায়োরিটি দেই মাহিরা। তাদের জেদের কাছে হেরে গেলে তোমাকেও হারাতে হতো। আমি সব পারবো, কিন্তু তোমাকে কখনো হারাতে পারবো না। গাঢ় দৃষ্টিতে দুজন তাকিয়ে রইল একে অপরের চোখের দিকে। মাহিরার জীবনে সকল বিস্ময়ের কেন্দ্রবিন্দু এই মানুষটা। সে ভেবে পায় না এই মানুষটা তাকে এত ভালোবাসে কি করে। সারা জীবনের ভালোবাসার অভাব দ্বিতীয় জীবনে একাই পুষিয়ে দিচ্ছে তারিফ। তারিফের চোখ দুটো ঘোরগ্রস্ত ভঙ্গিতে নিষ্পলক তাকিয়েছে মাহিরার ঠোঁটের দিকে। একটু একটু করে সেদিকে এগিয়ে আসছে। মাইনা কেঁপে উঠে ঠোঁট দুটো বুঝে ফেল, শক্ত করে খামচে ধরল তারিফের টি শার্ট। তার কানের নিচে চুলের ভেতর হাত রেখে তার নিজের আয়ত্তে নিয়ে গেল মাহিরা ঠোঁট দুটোকে। ঠোঁটের উষ্ণতায় যেন জ্বরের সবটুকু উষ্ণতা কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। কতক্ষণ পর মাহিরাকে তারিফ ছাড়ল তার জানা নেই কারোরই। মাহিরা লজ্জারাঙ্গা মুখটা তারিফের বুকে লুকিয়ে মৃদু হাঁপাচ্ছে। তারিফ মাহিরার ঘাড়ে আলতো একটা চুমু খেয়ে বলল, আমাদের সংসারে কি আমরা কম সুখে আছি বলো? মাহিরা মুখটা তার বুকে লুকিয়ে রেখেই না সূচক মাথা নাড়ল। তাহলে তুমি কেন ওসব ভেবে
মন খারাপ করো মাহিরা। আমাদের পরিবারের মানুষগুলো একদিন ঠিকই নিজেদের ভুল বুঝতে পারবে, আমাদের মেনে নিবে। কিন্তু তখন তাদের জেদটা মেনে নিলে আর কখনোই একে অপরকে পাওয়া হতো না আমাদের। আমি আপনাকে অনেক ভালোবাসি তারিফ। আনমনে হেসে উঠল তারিফ। ভালোবাসি শব্দটার আগে অনেক যোগ করা মাহিরার অভ্যাস। আজও সেই অভ্যাসে ভুল হলো না বিন্দু মাত্র। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরপর কখনো শরীর খারাপ লাগলে আমাকে ফোন করবে। যত ব্যস্তই থাকি না কেন চলে আসবো তোমার কাছে। আর যদি ফোন না করো তাহলে কিন্তু সারা ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে দিব। অফিসে বসে তোমাকে দেখব। মাহিরা হেসে ফেলে বলল, সিসিটিভিতে তো শুধু দেখা যায়, অনুভব তো আর করা যায় না। বুঝবেন কিভাবে আমার শরীর খারাপ? তারিফ কৃতিত্বের সুরে বলল, তোমাকে দেখেই তোমার ভেতরটা অনুভব করতে পারি আমি। মাইরা হঠাৎ কি যেন মনে করে তারিফের বুক থেকে মাথা তুলে সোজা হয়ে বসলো। কাপা কাপা গলায় ডাকলো, তারিফ, একটা কথা। তারিফ চিন্তিত সুরে বলল, কি? মাইরা আমতামত করে বলল, আমি পরপর 2টো সাইকেল মিস করেছি। তারিফ কয়েক মুহূর্ত চিন্তা করে বলল, একটা না? মাহিরা নাসূচক মাথা নেড়ে বলল, 2টো। কয়েকদিন ধরে শরীরটাও খারাপ, মাথা ঘুরছে, খেতে ইচ্ছে করছে না। তারিফ চোখ বড় বড় করে তাকিয়ে রইল মাহিরার লজ্জামাখা মুখটার দিকে। এই মনে হচ্ছে তার কথাগুলোর অন্তর্নিহিত অর্থ একদম স্পষ্ট, আবার পর মুহূর্তেই মাথার ভেতরটা অস্বাভাবিকভাবে ফাঁকা লাগলো, যেন সে কিছুই বুঝতে পারছে না। মাহিরা কয়েক দফা দম নিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, আমার মনে হচ্ছে আপনি বাবা হবেন। কাটা দিয়ে উঠল তারিফের সর্বাঙ্গে। হাতের রগগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠল। বিস্ময়ে আনন্দে থপনে গেছে ছেলেটা। মাহিরাকে অবাক করে দিয়ে ছলছল করে উঠল তার চোখ দুটো। মাহিরাকে জড়িয়ে ধরে তারিফ উচ্ছ্বাসমাখা কণ্ঠে বলল, এই কথাটা এতক্ষণ পর বললে? মাহিরাও তাকে জড়িয়ে ধরে বলল, আরে আমি শিওর না তো। তারিফ জোর গলায় বলল, কিন্তু আমি শিওর। নতুন প্রাণের আগমন বার্তা যেন এক খণ্ড রোদের মতো পূর্ব সকল স্যাঁতসেঁতে অনুভূতিকে দূর করে দিল তারিফ মাহিরার মন থেকে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাধারণ একটা ছেলে যখন ধর্ষণের মতো ঘৃণিত অপরাধ করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়, তখন তাকে আর যাই হোক সাধারণ বলা যায় না। মেঘার কেসটা হাতে নেওয়ার পর থেকে ফাহানের মনটা খচখচ করছে। মনে হচ্ছে শুভর ব্যাপারে ঠিকঠাক খোঁজ খবর নেওয়া হয়নি। একটা মানুষ হুট করে অপরাধী হয়ে ওঠে না। অপরাধ করার বহু আগে থেকে তার কথাবার্তা কিংবা আচরণে সেই অপরাধ প্রবণতার আভাস প্রকাশ পায়। শুভর ক্ষেত্রেও নির্ঘাত তাই ঘটেছিল। পুলিশের রেকর্ডে শুভর নামে আর কোনো মামলা নেই, তাই বলে তার অতীত যে পানির মতো স্বচ্ছ তা মানতেও ফারহান নারাজ। তার বন্ধু বান্ধবের জেরা করে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। সকলে শুভর পক্ষে। তাদের মতে শুভর মতো শান্তশিষ্ট ভদ্র ছেলে আর দ্বিতীয়টি নেই। অথচ সেই ভদ্রতার মুখোশের আড়লে তার আসল রূপ যে কতটা কুৎসিত তা আর বলার অপেক্ষা রাখে না। শুভর ব্যাপারে খোঁজ নিতেই হুট করে তার ভার্সিটিতে হানা দেয় ফারহান। সেখানকার ভিসির সঙ্গে আলাপচারিতা শেষে বিস্ময়ে থপনে যায় রীতিমতো। ফারহান ভাবতেও পারেনি এমন শক্তিশালী একটা এভিডেন্স সেখানে অপেক্ষা করছিল তার জন্য। ভার্সিটিতে শুভর খুব একটা সুনাম নেই বলেই চলে। প্রথম বর্ষের প্রথম ক্লাসেই কয়েকজনের সঙ্গে মারপিট করে শিক্ষকদের অপছন্দের তালিকায় নাম লেখায় সে, কিন্তু গত বছর এমন এক কাণ্ড করে বসে যার পর তার বিরুদ্ধে চলে যায় গোটা ভার্সিটি। সেদিন প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান চলছে। ব্যাক স্টেজে 2টো ঘর, একটা ছেলেদের জন্য বরাদ্দ আর একটা মেয়েদের। বেশিরভাগ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেয়েদের অংশগ্রহণ বেশি বলে তাদের ঘরটাতে ব্যস্ততাও বেশি। বিশাল ঘরের একপাশে কেউ মেকআপ নিচ্ছে, কেউ রিহার্সেল করছে, আবার কেউ পোশাক চেঞ্জ করছে। ব্যস্ততার মাঝে কেউ কারোর চোখে পড়েনি জানালার পাশে একটা মোবাইল ফোন রাখা, সেই মোবাইলের ক্যামেরায় অন করে রাখা রেকর্ডিং। সুযোগ বুঝে মোবাইলটা জানালার পাশে পর্দার আড়ালে লুকিয়ে এসেছিল শুভ। সুযোগ বুঝে আবার নিয়েও আসে সেটা। এই জঘন্য কাজটা করে সে ক্ষান্ত হয়নি, বরং নতুন উদ্যমে মেতে ওঠে নতুন নোংরামিতে। যে মেয়েদের ভিডিও ফুটেজে ধারণ করেছিল সেগুলো দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল শুরু করে। মেয়েরা ভয়ে পিছিয়ে যায়নি, বুঝতে পেরেছিল যা হচ্ছে তা নেহাত অন্যায়। সকলে দল বেঁধে বিসির কাছে বিচার দেয়। প্রমাণ চোখের সামনে ছিল। সিসিটিভি ফুটেজও শুভকে মেয়েদের চেঞ্জিং রুমের আশেপাশে ঘুরঘুর করতে দেখা যায়।
এই নিকৃষ্টতম কাজের জন্য শুভকে সাসপেন্ড করা হয়। পরীক্ষায় অংশ নিতেও দেওয়া হয় না তাকে। বাধ্য হয়ে একটা সেমিস্টার ড্রপ দিতে হয় তাকে। এই ঘটনা জানাজানি হলে ভার্সিটির রেপুটেশনে প্রভাব পড়বে বলে সে মেয়েরা আর পুলিশের কাছে যায়নি। মেঘার মামলায় পুলিশ শুভকে ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরপরই ভার্সিটি থেকে চিরতরে বহিষ্কার করা হয় তাকে। ভিসি ফারহানকে আশ্বাস দিয়েছেন মেঘার জন্য সব ধরনের সহায়তা তিনি করতে প্রস্তুত। চেঞ্জিং রুমের আশেপাশে শুভর ঘুরঘুর করার সিসিটিভি ফুটেজ দিতেও তিনি রাজি। নতুন আশার আলোয় ঝলমল করে উঠল ফারহানের চোখ মুখ। যে মেয়েদের ভিডিও শুভ ধারণ করেছিল তাদের মধ্যে থেকে 3 জন আদালতে সাক্ষী দিতে রাজি হয়েছে। শুভ তাদের ব্ল্যাকমেল করে যে মেসেজগুলো দিয়েছিল সেগুলো সংগ্রহ করে এনেছে ফারহান। হিয়ারিংয়ের দিন এই সবগুলো স্বাক্ষর প্রমাণ দক্ষ ভঙ্গিতে আদালতে পেশ করল ফারহান। রোজি ইয়াসমিন হয় এই ঘটনার ব্যাপারে কিছুই জানতেন না, না হয় ভেবেছিলেন ভার্সিটি থেকে ফারহান শুভর ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করবে না। আদালতে যখন সেই ভিকটিম মেয়েরা এক এক করে সাক্ষী দিল তখন রীতিমতো ভড়কে গেলেন রোজি। একবারও তার বজ্রকণ্ঠে উচ্চারিত হলো না, অবজেকশন ইওর অনার। কোর্টে নিজের বক্তব্য পেশ করে আর চোখে মেঘার দিকে তাকালো ফারহান। প্রথম দিনের পর এই মেয়েটার দু চোখে কখনো ভয় দেখেনি সে। সাহস নিয়ে দিনের পর দিন লড়ে যাচ্ছে বিচারের আশায়। তবে আজ সেই সাহসের সঙ্গে আরও কিছু একটা প্রতিফলিত হচ্ছে চোখে মুখে, যেটা হলো তৃপ্তি। 2 জুলাই মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করা হলো। আজ পর্যন্ত কখনো কোনো কেসে নিজের জয় পরাজয় নিয়ে দুশ্চিন্তায় অস্থির হয়নি ফারহান। এবার প্রথম মনে প্রাণে সৃষ্টিকর্তার কাছে জয় প্রার্থনা করছে, নিজের জন্য নয় মেঘার জন্য। মেঘাকে যে এই কেসে জিততে হবে, সে হালে হেরে যাবে তার মতো শত শত মেঘা। তাকে দেখে বিচার চাও সাহস করে উঠছে নির্যাতিতা নারীরা। মেঘা হেরে গেলে তাদের সাহসটাও মরে যাবে। হিয়ারিং শেষে আদালতের প্রাঙ্গণে অদ্ভুত এক ঘটনা লক্ষ্য করল ফারহান। সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়েছে মেঘা। তীক্ষ্ণ জবানে জবাব দিয়ে যাচ্ছে তাদের একের পর এক প্রশ্নে। শুরু থেকেই মেঘা নিজের পরিচয় গোপন রেখে আসছে। গণমাধ্যমে শুধু প্রচার করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, তার নাম বা পরিচয় প্রকাশিত হয়নি কোথাও। মেঘা নিজ মুখে তার সঙ্গে ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনা বর্ণনা দিচ্ছে। একটা মেয়ে কতটা সাহসী হলে লোকলজ্জার ভয়ে পিছিয়ে না গিয়ে দৃঢ় কণ্ঠে সত্যিটা বলতে পারে পৃথিবীর সামনে। তার সাহসে আরও মুগ্ধ না হয়ে পারল না ফারহান। বিকেলে কিছু কাগজপত্রের জটিলতা দূর করতে বাবার সঙ্গে ফারহানের চেম্বারে এলো মেঘা। আলমগীর সাহেব পাশের ঘরে মেয়ের জন্য অপেক্ষা করছেন। মেঘা ফারহানের মুখোমুখি থাকা চেয়ারটায় বসতে এসে উৎফুল্ল ভঙ্গিতে বলল, আপনি তো আমাকে অবাক করে দিলেন মেঘা। মেঘা কৌতূহলী গলায় বলল, কিভাবে? আমি ভাবতেও পারি না আপনি মিডিয়ার সামনে মুখ খুলবেন। মেঘা ঠকিয়ে বলল, কেন? কিছু কোনো সমস্যা হবে না তো? ফারহান আশ্বাস দেওয়ার ভঙ্গিতে ফুরফুরে মেজাজে বলল, না না, সেসব কিছুই না। আমি অবাক হলাম কারণ শুরু থেকে আপনি নিজের পরিচয় গোপন রেখে আসছেন, অথচ আজ হুট করে ক্যামেরার সামনে কথা বললেন, তাও আবার এতটা সাহস নিয়ে। আই এম ট্রুলি প্রাউড অফ ইউ মেঘা। মেঘা দীর্ঘশ্বাস ফেলে ফিকে হাসি হেসে বলল, ওই সাহসটা ছাড়া আর কী বা আছে আমার? অনেক ভেবে দেখলাম জানেন, আমি যদি আড়ালেই থাকি তাহলে আমার ভুলগুলো থেকে আর 10টা মেয়ে শিখবে কী করে? সোশ্যাল মিডিয়ার এই যুগে আমার মতো কত শত মেয়ে ভুল মানুষকে বিশ্বাস করে প্রতারিত হচ্ছে। আমার ঘটনাটা জানলে তারা একটু হলেও সতর্ক হতে পারবে। অনলাইনে যাকে তাকে বিশ্বাস করার আগে একবার অন্তত ভাববে। আমার জীবনটা তো শেষ হয়েই গেল, তাই ভাবলাম নিজেকে লুকিয়ে রেখে আর কাজ কি। আমি সামনে এলে যদি একজন মেয়েরও উপকার হয় তবে তাই হোক। মেঘার চোখ দুটোতে প্রগাঢ় ক্লান্তির ছড়াছড়ি, যেন দীর্ঘদিন ধরে অমানসিক পরিশ্রম করে যাচ্ছে। দুদণ্ড বিশ্রামও পায়নি, কখনো বিশ্রাম পাবেও না। জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্রাম করেই যেতে হবে, নিজের জন্য লড়ে যেতে হবে। মনে মনে দীর্ঘশ্বাস পেল ফারহান। এত সাহসী একটা মেয়ে কেন শেষমেশ জীবনের কাছে পরাজয় স্বীকার করে বেঁচে থাকবে? ভুল কুচকে সে বলল, 1 সেকেন্ড, জীবন শেষ হয়ে গেছে মানে কি? মেঘা কোথাও যেন হারিয়ে গিয়ে বলল, আপনার কি মনে হয় আমি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো? আমি সামনে আসার আগেও ইন্টারনেটে আমাকে নিয়ে কত কথা হচ্ছিল। বেশিরভাগ মানুষের ধারণা আমি দুশ্চরিত্রা। নিজের দোষ থাকতেই মিথ্যে মামলা করেছি। প্রতিদিন বাবার কাছে কত শত আত্মীয় স্বজন ফোন করে যে মামলা তুলে নেওয়ার পরামর্শ দেয়। আমার জীবনটা না খুব সাধারণ ছিল জানেন, ঘর থেকে বের হতাম না বলেই চলে। বাইরে গেলেও
শুধু ভার্সিটি থেকে ক্লাস করে বাড়ি ফিরে আসতাম। বাবা মায়ের বাধ্য মেয়ে ছিলাম। আত্মীয় স্বজনরা আমাকে পরিবারের সব থেকে শান্ত মেয়ে হিসেবেই চিনত। এই কেসটা একদিন শেষ হবে, হয়তো আমি বিচারও পাবো, কিন্তু আগের সেই সাধারণ জীবন আর কখনো ফিরে পাবো না, যেখানেই যাব আশেপাশের মানুষগুলো আমার দিকে আঙুল তাক করে বলবে ধর্ষিতা। আবারও মনে মনে দীর্ঘশ্বাস ফেল ফারহান। এই মেয়েটার জন্য নির্ধারণ উদ্বেগ তাকে তাড়া করে বেড়াই প্রতিনিয়ত। আদালতে না হয় মেগার হয়ে সে লড়ে যাচ্ছে, কিন্তু জগৎটা তো কোর্টরুম নয়। যুক্তিতর্ক দিয়ে সকল সমস্যার সমাধান করা এখানে সম্ভব নয়। দম বন্ধকর বিসিতির সঙ্গে তীক্ষ্ণ চোখে তাকানো মানুষগুলোর সঙ্গে মেঘাকে একাই লড়তে হবে, যে লড়াইয়ের কোনো বাধা ধরা নিয়ম নেই। প্রয়োজন ছাড়া ঘর থেকেও যে মেয়েটা বের হয় না, সে কি পারবে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে? ফারহান জানে না, তবুও জ্বর গলায় বলল, না মেঘা, আপনার সাথে যা ঘটেছে তা খুবই আনফর্চুনেট, কিন্তু তার মানে এই না যে আপনার জীবনটাই শেষ হয়ে গেছে। ওই ঘটনাটা প্রতিনিয়ত আপনাকে তাড়া করে বেড়ালেও ঘুরে দাঁড়াতে হবে। আর কারোর জন্য না হোক, অন্তত আপনার নিজের জন্য। আপনাকে আবারও আগের জীবনে ফিরতে হবে, কিংবা বলা ভালো, আগের থেকেও সুন্দর একটা জীবন গড়ে তুলতে হবে নিজের জন্য। যারা আপনাকে ভালোবাসে, আপনার জন্য কেয়ার করে, সেই মানুষগুলোর জন্য নিজেকে ভালো রাখতে হবে, আনন্দে রাখতে হবে। মেঘা অবাক চোখে তাকিয়ে রইল ফারহানের দিকে, যেন ভিন দেশের অজানা ভাষায় কথা বলছে সে। জীবনে যা ঘটে গেছে, তারপর মেঘা কি করে পারবে নিজেকে ভালো রাখতে, আনন্দে রাখতে? ফারহান আবারও বলল, ঘটনার দিন আপনি কেস ফাইল করতে চাচ্ছিলেন না, ভয়ে নিজেকে গুটিয়ে নিয়ে নিজেকে গাড়িতে বন্দি করে রেখেছিলেন। সেদিন আপনাকে বাড়িতে চোর আসার ঘটনাটা মনে করতে বলেছিলাম, মনে আছে? আজ আবারও মনে করতে বলছি। আপনাদের বাড়িতে চোর এসেছিল, মূল্যবান গয়নাগাটি চুরি করে এসে পালিয়ে যায়। তাই বলে কি ওসব গয়নাগাটির অভাবে আপনাদের জীবন শেষ হয়ে গেছে? মেঘা চুপ করে রইল। হাজারটা ভাবনা একসঙ্গে ছুটে বেড়াচ্ছে মস্তিষ্কে। ফারহান ধীরে সুস্থে বলল, জানি চুরির সঙ্গে রেইপের তুলনা করা নিতান্তই বোকামি, কিন্তু আপনি একবার ভেবে দেখুন মেঘা, আপনার সঙ্গে একটা ক্রাইম হয়েছে। সেই ক্রাইমের বিচার চাইতে আপনি আদালতে গিয়েছেন, মারাত্মক সাহসের পরিচয় দিয়েছেন। বিচার পেয়ে যদি নিজেকে গুটিয়ে রাখেন, আজীবন ওই ঘটনার জন্য নিজেকে দোষারোপ করেন, তাহলে আপনার সাহস আর বিচার দুটোরই কোনো মূল্য থাকবে না। সত্যি তো যে বিচারের আশায় মেঘা অস্থির হয়ে ছুটে বেড়াচ্ছে, সে বিচার পেয়েও যদি নিজেকে গুটিয়ে রাখে, তবে আর বিচারের মূল্য রইল কোথায়? ন্যায় বিচার হলে যে প্রকৃত দোষী সেটিকে শাস্তি পাবে, কিন্তু মেঘার তো কোনো দোষ নেই। সে কেন আজীবন ওই বিস্তৃতিকে দু কাঁধে বয়ে বেড়াবে? ফারহান অন্যরকম গলায় বলল, একটা বুদ্ধি নেই মেঘা। মেঘা বিড়বিড় করে বলল, একবার নিজের জন্য বাঁচবেন প্লিজ। ছোটবেলা থেকে বাবা মায়ের শাসন আর এই ঘটনার পর নিজের প্রতি ঘৃণার অনুতাপ নিয়ে বাঁচলেন। এবার কেবল নিজের ভালো থাকার জন্য নিজের মতো করে বাঁচুন। মেঘার চোখ দুটো ছলছল করছে। ওই হৃদয় বিদারক ঘটনার পর নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল আর কখনো কাঁদবে না, কাউকে নিজের চোখে জল দেখিয়ে দুর্বলতার সুযোগ নিতে দেবে না। কিন্তু আজ নোনা জল টপ টপ করে গড়িয়ে পড়ল তার দু চোখ বেয়ে। মনের কোনো এক কোণে ফারহানের প্রতি এতটুকু ভরসার সৃষ্টি হয়েছে যে, আর যাই হোক, এই মানুষটা তার দুর্বলতার সুযোগ নেবে না। 2 জুলাই বেলা 11:30। আদালত প্রাঙ্গণে মাহিরার হাত ধরে এগিয়ে যাচ্ছে মেঘা। তাদের সামনে ফারহান এবং তার সহযোগী, পেছনে মেঘার বাবা মা, বড় বোন এবং টিনা, নাইলা। মেঘার মুখটা এখন সাংবাদিকদের কাছে পরিচিত। তাকে দেখলেই তাই কয়েকজন মাইক হাতে ছুটে এলো। আশঙ্কিক এতগুলো মানুষ পথ আটকে দেওয়ায় মৃদু কেঁপে উঠল মেঘা। রায় ঘোষণার আর বেশি সময় বাকি নেই। পুলিশ তাই পথের মাঝখান থেকে সকলকে সরিয়ে দিল। মাইরা ফিসফিস করে বলল, ভয় লাগছে মেঘা? মেঘা নিচু স্বরে বলল, না। মাইরা অবাক চোখে তাকিয়ে রইল মেঘার দিকে। ভয়ের তীব্রতার যে মেয়েটা মামলাই করতে চাচ্ছিল না, সেই মেয়েটা আজ নির্ভয়ে দীপ্ত পায়ে হেঁটে আদালতে প্রবেশ করছে। সত্যি কঠিন পরিস্থিতি মানুষকে বদলে দেয়। মেঘা আবারও বলল, বিচার না পেলে হাইকোর্টে আপিল করব, আর বিচার পেলে তাদের সাথে ঘুরতে যাব, লম্বা একটা রোড ট্রিপে। যাবি তো আমার সাথে? মাহিরা আর্দ্র ভঙ্গিতে হেসে ফেলে বলল, অবশ্যই যাব। এই জন্যই তো ভয় পাচ্ছি না। আমি জানি আজ যাই হয়ে যাক না কেন, তোদের সব সময় পাশে পাবো। আবারও জীবনের প্রতি মেঘার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে ফারহান। এই কয়েকদিনে নিজেকে একটু একটু করে গুছিয়ে নিয়েছে সে। আগের সাহসটাকে করেছে আরও জোরালো। সত্যি তো তাকে ভালো থাকতে হবে। এ লড়াইয়ে হেরে গেলেও ভেঙে না পড়ে নতুন করে লড়তে হবে। যে মানুষগুলো তাকে ভালোবেসেছে শুধুমাত্র তাদের জন্য। বিচারক রাশেদ বাসার কোর্টরুমে প্রবেশ করতেই বিবাদী পক্ষের আইনজীবীকে
সমাপনী বক্তব্য পেশ করার নির্দেশ দিলেন। রোজি ইয়াসমিন উঠে দাঁড়িয়ে বিচারকের আসনে মুখোমুখি দাঁড়িয়ে বলেন, ইওর অনার, এই সত্যি অস্বীকার করার কোনো উপায় নেই যে সোশ্যাল মিডিয়ার যুগে তরুণ তরুণীরা অহরহ প্রেমের সম্পর্কে জড়াচ্ছে। বাস্তবে যে দুটো মানুষের দেখা হওয়ার কোনো সুযোগই নেই, সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা একে অপরের জীবনের সঙ্গে গুরুতরভাবে জড়িয়ে যাচ্ছে। আমার মক্কেল শাহরিয়ার নাম শুভর সঙ্গে অভিযোগকারিণী হুমায়রা হাসান মেঘার সম্পর্কটা ঠিক এমনই ছিল। দুটো মানুষ একে অপরকে সামনাসামনি কখনো দেখেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ার পর্দার আড়ালেও তারা একে অপরের প্রেমে পড়ে যায়। ইওর অনার, মেঘা আদালতে স্বীকার করেছেন ঘটনার দিন শুভকে দেখার পর তিনি খুব খুশি হয়েছেন। দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ার প্রেমের সম্পর্কে জড়িয়ে অবশেষে যখন শুভর সঙ্গে মেঘার দেখা হয়, তখন তারা শারীরিক সম্পর্কে স্থাপন করে। আমার লার্নেড ফ্রেন্ড আদালতকে জানিয়েছেন শুভ তার বিশ্ববিদ্যালয়ে নারী ঘটিত কারণে সাময়িকভাবে বহিষ্কৃত হয়েছিলেন। শুভ সেই ঘটনা স্বীকারও করেছেন। সিনিয়রদের র্যাঙ্কিংয়ের মুখে বাধ্য হয়ে সেই মেয়েদের চেঞ্জিং রুমে ক্যামেরা লুকিয়ে রেখেছিল, যা কেবলই বিচ্ছিন্ন ঘটনা এবং এর সাথে এই মামলার কোনো সংশ্লিষ্টতা নেই। চেঞ্জিং রুমের ঘটনাকে ঘিরে যারা শুভর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তারা মেঘার মতোই তাকে অপদস্থ করার চেষ্টা করছে। ইওর অনার, মেঘার সাথে যা ঘটেছে তা যে ধর্ষণ, তার পক্ষে না আছে কোনো সাক্ষী, না আছে কোনো প্রত্যক্ষদর্শী। মেঘা স্বেচ্ছায় শুভর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, স্বেচ্ছায় সেই রেস্টুরেন্টে গিয়েছিলেন, স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। ইওর অনার, মেঘা যে কতটা ধূর্ত তা ইতিমধ্যেই আদালতে প্রমাণিত হয়েছে। শুভকে পাওয়ার জন্য তিনি তার ঘনিষ্ঠ বান্ধবীর বিয়ে ভাঙতেও দুবার ভাবেননি। আজ ভিন্ন কোনো স্বার্থে শুভকে অপদস্থ করার জন্য তার বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করেছেন। ইওর অনার, আমি আমার মক্কেল শাহরিয়ার নাম শুভকে এই মামলা থেকে সসম্মানে অব্যাহতি দেওয়ার অনুরোধ করছি। রোজি ইয়াসমিন নিজ আসনে গিয়ে বসতে উঠে দাঁড়ালো ফারহান। খুব অদ্ভুতভাবে লক্ষ্য করলো তার হাত পায়ে মৃদু কম্পন। এমনটা আগে কখনো হয়নি। জীবনে এত মামলা লড়েছে সে, এর থেকেও জটিল মামলার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সঙ্গে আদালতে নিজের সমাপনী বক্তব্য উপস্থাপন করেছে, কিন্তু এই প্রথম তাকে জেঁকে ধরেছে গা শিউরে ওঠার মতো ভয়। পরাজয়ের ভয় কখনো কাবু করতে পারেনি ফারহান কবিরকে, তবে আজ পারছে। আজ সে হেরে গেলে যে হেরে যাবে মেঘাও। লম্বা শ্বাস নিয়ে বিচারকের আসনে মুখোমুখি দাঁড়ালো ফারহান। শান্ত ভঙ্গিতে শুরু করলো নিজের বক্তব্য। ইওর অনার, আমাদের সমাজ ব্যবস্থা বড়ই অদ্ভুত। কোনো পরিবারে কন্যা সন্তানের জন্ম হলেই কারো না কারোর বুক থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। এই যুগের বাবা মায়েরা যথেষ্ট সচেতন, যথেষ্ট আধুনিক, তবে মনে মনে তারাও মানেন মেয়ে মানেই বোঝা। বোঝা বটেই ইওর অনার। পরিবারের সেই ছোট্ট মেয়েটা একটু একটু করে বেড়ে উঠলেই তাকে চোখে চোখে রাখা হয়। সন্ধ্যার পর ঘরের বাইরে যেতে দেওয়া হয় না। মেয়েটা অবাক হয়ে ভাবে তার বয়সী ছেলেদের যে স্বাধীনতা আছে তার নেই কেন। উত্তর সে খুঁজে পায় না। তারপর সে আরেকটু বড় হয়। বাবা মায়েরা আরও সতর্ক হয়ে ওঠেন। মায়ের চেষ্টা থাকে মেয়েকে যথাসম্ভব শালীন পোশাকে আবৃত করার, বাবার চেষ্টা থাকে মেয়ে দূরে কোথাও গেলে তার সঙ্গে সঙ্গে যাওয়ার। এত সব আয়োজন, এত সতর্কতা কিসের জন্য ইওর অনার? কাদের জন্য? পুরুষদের জন্য। যে পরিবারে মেয়েকে এত চোখে চোখে রাখা হয়, সেই পরিবারের ছেলেটাকে কখনো শেখানো হয় না রাস্তা দিয়ে একজন নারী হেঁটে গেলে তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকানো যাবে না, তার উদ্দেশ্যে বাজে মন্তব্য করা যাবে না, ভিড়ের মাঝে সুযোগ বুঝে একজন নারীর শরীরে স্পর্শ করা যাবে না, নারীর পুরুষের মতো শারীরিক জোর নেই বলে তাকে একা পেয়ে তার উপর হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়া যাবে না। ইওর অনার, নারী কোনো আলাদা প্রজাতি নয়, তারা মানুষ, কোনো অংশে পুরুষের তুলনায় কম নয়। একজন নারী যেমন কারোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর সিদ্ধান্ত নিতে পারে, তেমনি তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে অসম্মতিও দিতে পারে। তাকে কোনোভাবেই জোর করা যাবে না। ইওর অনার, আমার মক্কেল হুমায়রা হাসান মেঘা স্বেচ্ছায় শুভর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাকে দেখে খুশি হয়েছিলেন, কিন্তু তার খুশির অর্থ এই না যে তিনি শারীরিক সম্পর্কে সম্মতি দিয়েছিলেন। আমার মক্কেল না বলেছিলেন। নারীর নায়ের পেছনে শুধুমাত্র না লুকিয়ে থাকে ইওর অনার। ধর্ষণের কারণ হিসেবে আমাদের সমাজে প্রায় নারীর পোশাককে দায়ী করা হয়। সেদিন আমার মক্কেলের পরনে সাদা সালোয়ার কামিজ ছিল ইওর অনার, সাদা শান্তির প্রতীক। কিন্তু যে মানুষটা বিষিয়ে যাওয়া বিকৃত মস্তিষ্ক ধারণ করে, শান্তির প্রতীক কী করে শান্তির বার্তা পৌঁছাবে তার কাছে? মেঘা শারীরিকভাবে শুভর মতো শক্তিশালী নয় বলে তার উপর জোর খাটানো হয়। মেঘার ইচ্ছার বিরুদ্ধে তার উপর ঝাঁপিয়ে পড়ে শুভ, তাকে ধর্ষণ করে। একজন নারী এমন ঘটনার মুখোমুখি হওয়ার পর কতটা মানসিকভাবে ভেঙে পড়ে তা আমরা কেউ চাইলেও কল্পনা করতে পারবো না। কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নেয়, কিন্তু আমার মক্কেল সাহস করেছেন। তিনি চেয়েছেন অমানবিক পরিস্থিতির ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে, সেই পরিস্থিতির মুখোমুখি যেন আর কোনো নারীকে না হতে হয়। তাই তিনি বিচার চাইতে মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছেন। আমি মহামান্য আদালতের কাছে বিনীত নিবেদন করছি, অভিযুক্ত শাহরিয়ার আনাম শুভকে
দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হোক। ধন্যবাদ ইওর অনার। নিজের আসনে ফিরে আসতে আসতে ফারহান খেয়াল করলো মেঘার চোখ দুটো ছলছল করছে, হাত পা থরথর করে কাঁপছে। হাত পা কাঁপছে ফারহানেরও। কিছুক্ষণের মধ্যেই মামলাটাই ঘোষণা করা হবে, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রায়। কিছুটা সময় পেরিয়ে গেল গমগমে নীরবতায়। রাশেদ বাসার নথিপত্রে শেষবারের মতো চোখ বুলিয়ে তার চিরচেনা গাম্ভীর্যে ঘেরা কণ্ঠে বলল, অত্র মামলার সকল সাক্ষ্য প্রমাণ, সাক্ষীদের জবানবন্দি, মেডিকেল রিপোর্ট এবং উভয়ের পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক বিশেষজ্ঞ করে এই আদালত অভিযুক্ত শাহরিয়া আন্নাম শুভকে দোষী সাব্যস্ত করছে। মেঘার নিঃশ্বাস আটকে গেছে, চোখের পাতা স্থির হয়ে গেছে। পৃথিবীর সকল বিস্ময় যেন তার স্নিগ্ধ মুখটাকে দখল করে নিয়েছে। একরাশ অবিশ্বাস নিয়ে বিচারকের দিকে তাকিয়ে রইল সে। রাশেদ বাসার ঘোষণা করলেন, অভিযোগকারীর হুমায়রা হাসান মেঘার সকল অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতনের দমন আইন 2000 ধারা 900 উপধারা 1 অনুযায়ী অভিযুক্ত শাহরিয়ার আন্নাম শুভকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো ফারহান। দোয়াতে মুখ ঢেকে নিঃশব্দে কাঁদছে। তার বাবা মা বান্ধবীরা হাজার চেষ্টা করেও শান্ত করতে পারছে না। জীবনের বহু কেসে জয়লাভ করেছে ফারহান, কিন্তু আজ এই মুহূর্তে মেঘার কান্নার দৃশ্যটা দেখে মনে হলো সত্যি সে জিতে গেছে। মেহেদির রংটা কি সুন্দর এসেছে দেখ। নাইলার মেহেদি রাঙ্গা হাত দুটোর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে বলল তিনা। বিছানার শেষ প্রান্তে পা দুলিয়ে বসে আছে নাইলা, তার পাশেই তিনা আলগোছে গা এলিয়ে গল্পের পসরা সাজিয়ে বসেছে। ঘরের পশ্চিম দিকে ছোট্ট একটা স্টাডি টেবিল, সেই টেবিলের চেয়ারে বসে ক্যামেরাটাতে আগামীকালের জন্য প্রস্তুত করছে মাহিরা। স্টাডি টেবিলের সঙ্গে আর কোনো চেয়ার না থাকায় মেঘা টেবিলের উপর উঠে বসে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছে ক্যামেরা নিয়ে মাহিরার ব্যস্ততা। মাহিরা ক্যামেরার কার্যকারিতা পরীক্ষা করতে করতেই প্রশস্ত হাসি হেসে বলল, খুব সুখে থাকবে আমাদের নায়লা। নাইলা ভুর কুচকে বলল, মেহেদির রং গাঢ় হলেই একটা মানুষ সুখে থাকে কোন লজিকে? মাহিরা অভিজ্ঞ সুরে বলল, প্রেম কোনো লজিক মানে না, বুঝলি? নাইলা তীক্ষ্ণ কণ্ঠে বলল, ওরে আমার প্রেমের সায়েন্টিস্ট, আমাকে প্রেম শেখাতে আসবি না। আমি যখন প্রেমে পড়েছি তখন তোদের জন্মও হয়নি। তিনা মজার ছলে বলল, লাভ কি, বিয়েটা তো আমাদেরই আগে হয়েছে। মাইরা এবং তিনা খিলখিল করে হেসে উঠল একসঙ্গে। বান্দরবানের পাহাড় ঘেরা 3 তলা এই রিসোর্ট আজ সেজে উঠেছে উৎসবের রঙে। গোটা রিসোর্ট সোনালি রঙের মরিচ বাতিতে মুড়ে দেওয়া। সামনের বাগানেও চমৎকার আলোকসজ্জা। রিসোর্টের ভেতরে জায়গায় জায়গায় বাহারি সব ফুলের বাহারি সাজ। বাগানের শেষ প্রান্তে বিশাল এক স্টেজ সাজানো হচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা উৎফুল্ল ভঙ্গিতে ছুটে বেড়াচ্ছে সারা বাড়ি জুড়ে। বড়দের ব্যস্ততা আর উদ্বেগেরও নেই কোনো অন্ত। দূর থেকে ভেসে আসছে উৎসবমুখর গানের সুর। এত আয়োজন, এত ব্যস্ততার মধ্যমণি দুটো মানুষ এবং তাদের ভালোবাসা। প্রেম শব্দটা নিয়ে এই 4 প্রেমাবন্ধের 4টি ভিন্ন দৃষ্টিকোণ রয়েছে। মাহিরার মতে প্রেম ভিন্ন কোনো জগৎ থেকে ভেসে আসা এক আশ্চর্য জাদুমন্ত্র। তিনার কাছে প্রেম নিখাত বন্ধুত্ব। নাইলার ধারণা প্রেম মানেই তপস্যা, ভালোবাসার মানুষটাকে তীব্রভাবে আঁকড়ে ধরে বেঁচে থাকার ইচ্ছা। আর মেঘা, তার কাছে প্রেম কেবলই ধোঁয়াশা। এই বিভ্রান্তিকর শব্দটার অর্থ যাই হোক, তার পূর্ণতা যে বিয়ে নামক উৎসবই দিতে পারে তাতে কারোরই কোনো সন্দেহ নেই। একটা সময় প্রেম তাদের কারোরই জীবনে ছিল না। নাইলা দূর থেকে ভালোবাসত ঠিকই, কিন্তু পৃথিবীর সামনে নিজেকে উপস্থাপন করত প্রেম বিদ্বেষী একটি মেয়ে হিসেবে। সেই সময়টাই তারা গভীর কৌতূহল আর আগ্রহ নিয়ে ভাবত তাদের মধ্যে কার আগে বিয়ে হবে, কিংবা কার বিয়েতে কতটা হইচই তারা করবে। মাহিরা আর তিনার বিয়ে আগে হলো, প্রকৃতপক্ষে সেই বিয়ে উৎসব হয়ে উঠতে পারেনি তাদের কাছে। মান অভিমানের পাল্লা ভারী করে মেঘাকেও সরিয়ে রেখেছিল দূরে। প্রিয় বান্ধবীর বিয়েতে হইচই করতে না পারার একটা আক্ষেপ চিরকালই মনে পুষে রেখেছিল তারা। অবশেষে সেই আক্ষেপ মিটল নাইলার বদৌলতে।
কয়েক বছর আগে যখন তারা একে অপরের বিয়ে নিয়ে জল্পনা কল্পনা করত, তখন নাইলা ভুরকুচকে চোখমুখ বিকৃত করে বলতো, বিয়ে করে মানুষ? আমি তো ভাই জীবনেও বিয়ে করব না। সেই সময় কেউ কল্পনাও করতে পারেনি নাইলার বিয়েতেই তারা সব থেকে বেশি হইহুল্লোড় করবে। গত দুটো দিন যেন স্বপ্নের মতো কাটালো তারা। মেঘার রোড ট্রিপের ইচ্ছা পূরণ করে ঢাকা থেকে এতটা পথ মাইক্রোবাসে করে এসেছে। রোড ট্রিপের এই সময়টা ছিল তাদের বন্ধুত্বের শ্রেষ্ঠতম সময়। কত খুনসুটি, কত হাসি ঠাট্টা, কত ঝগড়াঝাটির মধ্য দিয়ে জাদুকরী সময়টা যে কেটেছে। আজ সকালে ছিল শিশির আর নাইলার গায়ে হলুদ, সন্ধ্যায় মেহেদি অনুষ্ঠান। পুরো সময় এক অদ্ভুত উচ্ছ্বাসের মধ্য দিয়ে পার করল তারা চারজন। কিন্তু এত আনন্দের ভিড়ও মেঘার মনের অন্তঃস্থলে একটা আক্ষেপ ঠিকই রয়ে গেল। মাহিরা এবং তিনা বিয়ে হয়েছে তার অনুপস্থিতিতে। প্রিয় বান্ধবী তার ভালোবাসার মানুষটাকে চিরকালের মতো পেয়ে গেলে মনটা যে কতটা প্রফুল্ল হয় মেতে ওঠে তা মেঘা আজই টের পেল। তাই তো সেই সকাল থেকে মাহিরা আর তিনার পেছনে ঘুরঘুর করছে, আরও একবার আয়োজন করে তাদের বিয়ে করতে রাজি করানোর প্রচেষ্টায়। মেঘা গোমরা মুখে বলল, মাহিরা, টিনা, তোরা কি সত্যি আর বিয়ে করবি না? তিনা বিরক্তি দিতে অতিষ্ঠ হয়ে বলল, মাহিরা, তোর পাশেই তো জানালা, একটু কষ্ট করে এই আইটেমকে ধাক্কা দিয়ে ফেলে দিবি। মেঘা আহত গলায় বলল, ওমা, ভুল কি বললাম? কাজী অফিসে চোরের মতো বিয়ে, এটা বিয়ে হলো না? মানে অন্যকে ধুমধাম করে বিয়ে করতে দেখেও তো মানুষের ইচ্ছে হয় আমিও একটু আয়োজন করে বিয়ে করি। আমার বিয়েতেও কয়েকশো মানুষ আসুক, হইচই করুক, আমিও লাল টুকটুকে বউ সাজি। তোদের ইচ্ছে করে না? তিনা হাই তুলতে তুলতে বলল, না ভাই, আমার অত খাইশ নেই। মেঘা কাতর চোখে মাহিরার দিকে তাকিয়ে বলল, দোস্ত তুইও না? মাহিরা হেসে ফেলে বলল, আমি প্রেগনেন্ট মেঘা, এই অবস্থায় ধুমধাম করে বিয়ে করব? 5 মাস হলো মাহিরার শরীরের ভেতর তারিফ এবং তার ভালোবাসার ফসল একটু একটু করে বের উঠছে। পেট স্ফীত হতেও শুরু করেছে, সেই সঙ্গে বেড়ে গেছে তারিফের অকৃত্রিম যত্ন। বাড়িতে যতক্ষণ থাকে এক মুহূর্ত চোখের আড়াল করে না তাকে। বহু কষ্টে, বহু আকুতি মিনতি করে অবশেষে নাইলার বিয়েতে আসার অনুমতি তার কাছ থেকে আদায় করতে পেরেছে মাহিরা। মেঘা আক্ষেপে সুরে বলল, তোরা কেমন মানুষ রে? আমার কথা না হয় নাই ভাবলি, ভবিষ্যতে বাচ্চা কাচ্চাদের কাছে মুখ দেখাবি কি করে? ওরা যখন বাবা মায়ের বিয়ের ছবি দেখতে চাইবে তখন কোন মুখে ওই সাদামাটা ছবিগুলো দেখাবে? তিনা ধমকে সুরে বলল, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, একটা বিয়ে ভাগে পেয়েছিস, তাই নিয়ে খুশি থাক। মেঘা অভিমানী সুরে বলল, তোদের সাথে এই জন্য কথা বলতে ইচ্ছে করে না, থাক তোরা তোদের মতো। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে এক লাফে টেবিল থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল মেঘা। তার চিরচেনা অভিমানী মুখটা দেখে একসঙ্গে হেসে ফেল মাহিরা, তিনা এবং নাইলা। নাইলা হাসি না থামিয়ে বলল, আল্লাদের গেল না? না। মাহিরাও হাসি মুখে বলল, কোনোদিনও যাবে না। তিনা হঠাৎ উঠে বসে গম্ভীর গলায় আগামীকালের পরিকল্পনা নিয়ে মাহিরার সঙ্গে আলাপ জুড়ে দিল। তার ধারণা ঢাকা থেকে যে কয়েকজন ফটোগ্রাফারকে নিয়ে আসা হয়েছে তারা সকলেই ব্যস্ত থাকবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নববরবধূকে ক্যামেরাবন্দি করতে। তাদের ছবি তোলার আর কেউ থাকবে না, তাই বান্ধবীদের ছবি তোলার দায়িত্বটা মাহিরাকেই নিতে হবে। নাইলাও মনোযোগ দিয়ে তাদের আলাপে অংশ নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আচমকা নিষ্ঠুর ভঙ্গিতে তার মনোযোগ কেড়ে নিল মোবাইলের নোটিফিকেশনের শব্দে। মোবাইলটা হাতে নিতে নাইলা দেখল শিশিরের নতুন মেসেজ। কি করছো? নাইলা সঙ্গে সঙ্গে দ্রুত হাতে টাইপ করলো, এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর রিপ্লাই এলো অপর প্রান্ত থেকে, রিসোর্টের পেছনে একবার আসা যাবে? নাইলা অবাক হয়ে লিখলো, এখন? হ্যাঁ এখন। কেউ দেখে ফেললে? দেখো, মাথাটা একেবারে খারাপ হয়ে গেল না? তোমার মতো বউ পেলে মাথা তো খারাপ হবেই। বউ কিন্তু এখনো হয়নি। আর তো মাত্র কয়েক ঘন্টা। নাইলা আসো না, বেশি সময় নেব না, প্রমিস। নাইলা উচ্ছ্বাস মাখা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসছি। অভিমান করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার 2 মিনিটের মাথায় আবারও ফিরে এসেছে মেঘা। মাহিরা, তিনা এবং মেঘা বেশ সিরিয়াস হয়ে আগামীকালের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। নাইলা যে কোনো ফাঁকে চুপিসারে ঘর থেকে বেরিয়ে এলো, কারোর চোখেই পড়ল না। ঘর থেকে বেরিয়ে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে নাইলা।
যেদিকে পা রাখছে সেদিকে গাধা আর গোলাপের সাজসজ্জা। তার পরিবারের মানুষগুলো বহুদিন পর একসাথে হয়েছে, প্রবল উৎসাহে পালন করছে নিজ নিজ দায়িত্ব। ধীর পায়ে সিঁড়ি পেয়ে নামছে নাইলা। তার অবাক চোখ দুটো ঘুরে বেড়াচ্ছে তারই আশপাশে। এই বাস্তব কি সত্য, নাকি নাইলার স্বপ্নের কোনো দৃশ্য? সত্যি কি কাল রাত বিয়ে, নাকি একটু পর ঘুম ভেঙে নিজেকে অন্ধকারাচ্ছন্ন ঘরে আবিষ্কার করবে? যে স্বপ্ন কখনো সত্যি হবা নয়, সেই স্বপ্ন দেখার জন্য নিজেকেই কটাক্ষ করবে। সকলের অগোচরে রিসোর্টের পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো নাইলা। এদিকটায় কেউ নেই, তবে আলোকসজ্জায় জলজল করছে চারপাশ। কয়েকবার এগোতেই নাইলা দেখা পেল কাঙ্ক্ষিত মানুষটার, যে মানুষটার মুখচ্ছবি তার হৃদয়ে খোদাই করে রাখা, যার কণ্ঠধ্বনি হৃদস্পন্দনের মতো স্পন্দিত হয় তার চিত্রে। একটা আম গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শিশির। তার পরনে মেরুন রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা। শান্ত চোখ দুটো মোবাইল স্ক্রিনের দিকে আটকে আছে। দূর থেকে শিশিরকে দেখে গায়ে হঠাৎ কাঁটা দিয়ে উঠল নাইলার। এই মানুষটা সত্যি তার, এই সত্যি বিশ্বাসযোগ্য। নাইলার উপস্থিতি টের পেয়ে শিশির মোবাইল থেকে চোখ সরিয়ে তাকালো। তাকে দেখতেই মোহময়ী একটা হাসি ছুড়ে দিয়ে মোবাইলটা পকেটে পুরে এগিয়ে এলো নাইলার। কী যে হলো, সম্ভবত নিজের মধ্যেই রইল না আর। ছুটে গিয়ে জড়িয়ে ধরল শিশিরকে। নাইলার অকমরসাৎ আক্রমণে শিশির ডাল সামলাতে না পেরে পিছিয়ে গেল কয়েক পা, কিন্তু দুহাতে নাইলাকে আগলে ধরতে ভুল করল না। শিশির অবাক হয়ে লক্ষ্য করলো তার পাঞ্জাবির বুকের কাজটা নিমিষেই ভিজে একাকার। তার বুকে মুখ গুজে একটু পরপর মৃদু কেঁপে উঠছে মেয়েটা। তার মাথায় হাত রেখে শিশির উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে নাইলা? কিছু হয়নি। নাইলার কান্নামাখা কণ্ঠ কর্ণ করে পৌঁছাতে ধক করে কেঁপে উঠল শিশিরের বুকটা। সেই বাড়ন্ত হৃদস্পন্দন নাইলা টের পেল ঠিকই, কিন্তু অবাধ্য অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারল না কিছুতেই। শিশির চিন্তায় অস্থির হয়ে পড়ল। কিছু হয়নি মানে? কাঁদছো কেন দেখি? শিশির পরম যত্নে নাইলার মুখটা দুহাতে তুলে ধরল। নাইলার চোখের দিকে তাকিয়ে থেকেই যত্ন ভরা কণ্ঠে বলল, কি হয়েছে বলো আমাকে। নাইলা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বিস্মিত গলায় বলল, তুমি সত্যি আমার শিশির? শিশির হেসে ফেল। সেই হাসির থেকে সুন্দর দৃশ্য এই জীবনে দেখেনি নাইলা। ইচ্ছে হলো যেন হাসিটাকে ফ্রেমে বন্দি করে রাখে আজীবন। হাসিটা ধরে রেখেই শিশির বলল, সন্দেহ আছে? শিশিরের চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে নাইলা বলল, আমার বিশ্বাস হয় না জানো, তোমাকে ভালোবাসার জন্য একটা সময় নিজেকে কত যে শাসন করেছি। নিজেকে বারবার প্রশ্ন করতাম, তাকে কেন ভালোবেসে যাচ্ছি পাগলের মতো। নিজের কাছ থেকেই কোনো উত্তর পাইনি। একেবারেই নিশ্চিত ছিলাম যে তোমাকে কখনো পাবো না। তবু প্রতি রাতে তোমার গান না শুনে আমার ঘুম আসতো না। তোমাকে ভোলার কত চেষ্টা যে করেছি। তোমাকে ব্লক করেও রেখেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে, যেন তোমার নতুন নতুন ছবি দেখে আবারও তোমার প্রেমে না পড়ে যায়। আর কখনো তোমার গান শুনবো না বলে প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু পারলাম কই। গান শুনতে শুনতে হঠাৎ প্লেলিস্টে তোমার গান বেজে উঠলে থমকে যাই। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তোমার অ্যাডের বিলবোর্ড সামনে পড়লে চোখ দুটো আপনা আপনি তোমার দিকে চলে যায়। হাজার চেষ্টা করেও মন থেকে মুছে ফেলতে পারিনি তোমাকে। তাই আজ যখন সত্যি পেয়ে যাচ্ছি তখন সবটা কেমন অবিশ্বাস্য লাগছে। শিশির মন্ত্রমুগ্ধে নাই তাকিয়ে রইল নাইলার দিকে। প্রেমে তো সবাই পড়ে, কেউ প্রেমে পড়ে রূপের, কেউ আবার গুণের, কিন্তু শিশির সব কিছুর ঊর্ধ্বে নাইলার পাগল পাড়া ভালোবাসার প্রেমে পড়েছে। শিশির শান্ত স্বরে বলল, ভাগ্যিস আমাকে ভুলতে পারোনি, না হলে আমার কি যে হতো। তুমি যখন খুব ছোট ছিলে তখন থেকেই তোমার চোখ মুখে নিজের জন্য আলাদা একটা সম্পর্ক দেখতে পেতাম। খুব একটা পাত্তা দেইনি, ভেবেছিলাম কম বয়সের আবেগ সময়ের সাথে সাথে কেটে যাবে, অথচ সেই কম বয়সের আবেগটাই আমার জীবনের একদম বদল দিল। তুমি আমাকে জীবনের মানে নতুন করে শিখিয়েছো নায়না। যে জীবনটাকে আগে ভারী বোঝার মতো বয়ে বেড়াতাম, সেই জীবনকে আজ উপভোগ করি। কোনোদিন ভাবতেও পারিনি এতটা ভালোবাসার যোগ্য আমি। আবারও কাটা দিয়ে উঠল নাইলার সর্বাঙ্গ। যে ভালোবাসাকে একদিন অবজ্ঞা করে শিশির দূরে ঠেলে দিয়েছিল, সেই ভালোবাসে আজ তার কাছে এতটা মূল্যবান। শিশির আবারও বলল, যেদিন ঝগড়া করে আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিলে সেদিন অদ্ভুত একটা রিয়েলাইজেশন হয়েছিল আমার।
নাইলা প্রবল কৌতূহল নিয়ে বলল, কি সেটা? সাংবাদিকদের সামনে ওভাবে মুখ খোলার জন্য তোমার উপর রেগেছিলাম ঠিকই, কিন্তু তুমি আমার নম্বর ব্লক করে দেওয়ার পর হঠাৎ নিজেকে খুব অসহায় লাগলো। ঠিক তখনই বুঝতে পারলাম তোমাকে আমার কতটা প্রয়োজন। আমার ভালোবাসার উষ্ণতা ছাড়া আমার জীবন একটা বরফ ঘেরা পাহাড়ের মতো ঠান্ডা। সেদিনে বুঝতে পারলাম নিজের অজান্তে কতটা তীব্রভাবে ভালোবেসে ফেলেছি তোমাকে। আমি কখনোই বলবো না তুমি আমাকে জিতে নিয়েছো, বরং তোমাকে পেয়ে জিতে গেছি আমি। আবারও শিশিরের বুকে মাথা রাখলো নাইলা। এই মানুষটার অনুপস্থিতি একটা সময়ে তাকে দাবানলে দগ্ধ হওয়ার অনুভূতি দিয়েছে, আবার সেই মানুষের উপস্থিতি আজ তাকে দিচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তির অনুভূতি। নাইলা অস্পষ্ট সুরে বলে উঠল, আই লাভ ইউ। তার মাথায় চিবুক ঠেকিয়ে শিশির গাঢ় স্বরে বলল, লাভ ইউ টু নাইলা। নাইলা শিশিরের বুক থেকে মাথা তুলে দু হাতে চোখের জল মুছে ফেলে কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, আচ্ছা কেন ডাকলে সেটা তো বললে না? শিশির চিন্তিত গলায় বলল, একটা বিষয় নিয়ে খুব ভয় আছি নাইলা, বুঝতে পারছি না তোমার কেমন লাগবে। কি বিষয়ে? আমি তোমাকে না বলেই হানিমুনের টিকিট কেটে ফেলেছি। ভেবে দেখলাম বালি, মালদ্বীপ এসব জায়গা তো সবাই যায়, আমরা না হয় একটা ইউনিক জায়গায় যাই। নাইলা প্রবল আগ্রহ নিয়ে বলল, কোথায় যাচ্ছি আমরা? সেটা নিয়েই তো ভয়। শিশির, এত সাসপেন্স ক্রিয়েট করো না, বলো তো। শিশির মুখে জবাব না দিয়ে পকেট থেকে মোবাইলটা বের করে ফ্লাইটের টিকিটের আদ্য প্রান্ত তুলে ধরল নাইলার সামনে। নাইলা হতবাক হয়ে বলল, তানজানিয়া? শিশির সংকোচ নিয়ে বলল, তোমার পছন্দ হয়েছে তো? না হলে? নাইলা প্রফুল্ল গলায় বলল, কি যে বলো, খুব পছন্দ হয়েছে। আমার তানজানিয়ায় যাওয়ার কত দিনের শখ জানো? সত্যি নাকি আমাকে খুশি করার জন্য বলছো? তোমাকে খুশি করে আমার লাভ কি? কাল তো আজীবনের জন্য পেয়ে যাচ্ছি। আবারও হেসে ফেল শিশির। নাইলা ভরসা দেওয়ার ভঙ্গিতে বলল, এসব ছোটোখাটো বিষয় নিয়ে কখনো টেনশন করবে না তো শিশির। তুমি আমাকে নিয়ে ভিন্ন গ্রহে যেতে চাইলেও আমার কোনো আপত্তি নেই। অবশেষে স্বপ্নে দেখা দিনটা পূর্ণতা পেল বাস্তবে। উৎসবের রং ছুঁয়ে গেল মনকে। কোন এক অদৃশ্য স্থান থেকে তেড়ে আসা তীক্ষ্ণ দীপ্তি ঢেকে ফেল নাইলার চোখ দুটো। ঠোঁটে ফুটিয়ে তুলল প্রসন্ন হাসি। লাল লেহেঙ্গা আর ভারী গহনাগাটির সমারোহে সেজেছে নববধূ। লোকে ঠিকই বলে একটা মেয়েকে সব থেকে সুন্দর লাগে তার বিয়ের দিনই। আয়নার সামনে কতক্ষণ বিস্মিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল নাইলা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নিজেকে। কল্পনায় না জানি কত শত নিজেকে দেখছে শিশিরের নববধূ রূপে, তবে বাস্তবে কল্পনার চেয়ে ঢের বেশি সুন্দর। রিসোর্টের সামনের খোলা বাগানে বিশাল স্টেজ সাজানো হয়েছে। অভিজ্ঞ ডেকোরেটররা নাম না জানা কী সব ফুল দিয়ে চমৎকার করে সাজিয়েছেন জায়গাটাকে। সেখানে শিশিরের সঙ্গে আজীবনের জন্য বাধা পড়ে গেল নাইলার জীবন। বিয়ে সম্পন্ন হতে শিশির তার কানে ফিসফিস করে বলল, বড় বিপদে ফেলে দিলাম তোমাকে নাইলা, না চাইলেই আজ থেকে আমাকে সহ্য করতে হবে। নাইলা ফিসফিস করে বলল, এমন সুন্দর বিপদে আগে ফেললে না কেন? বিয়ের আনুষ্ঠানিকতা এবং ছবি তোলার পর্ব শেষ হতেই সূর্যাস্তের সময় হয়ে এলো। শিশির নাইলা রিসোর্টের কাছে এসে পৌঁছাতেই শিশিরের কাজিনরা এক প্রকার টেনে হিসেবে নাইলাকে আলাদা করে ফেল। নাইলা অবাক হয়ে দেখল শিশিরও কোনো প্রতিবাদ করছে না, বরং দৃশ্যটা দেখে মিটিমিটি হাসছে। শিশিরের কাজিনরা তাকে নিচতলার একটা ঘরে নিয়ে এলো। ব্যস্ত ভঙ্গিতে মুছতে শুরু করলো তার বিয়ের সাজ, খুলতে শুরু করলো বিয়ের গহনা। নতুন মেকআপ আর্টিস্ট এসেছে, নাইলাকে নতুনভাবে সাজানো হবে। নাইলা প্রবল বিস্ময় নিয়ে অর্পিকে জিজ্ঞেস করলো, এসব কি হচ্ছে অর্পি? আমাকে আবার সাজাচ্ছ কেন? অর্পি গম্ভীর গলায় বলল, এত কথা জিজ্ঞেস করো না ভাবি, আমি কিছুই বলতে পারবো না, ভাইয়ের বারণ আছে। এসব পাগলামির সঙ্গে যে শিশিরে সংশ্লিষ্টতা রয়েছে তাকেই বুঝতে পেরেছিল নাইলা, তাই সেও আর কোনো প্রতিবাদ করলো না। নিঃশব্দে নিজেকে দেখতে লাগলো নতুন সাজে। নাইলাকে হালকা গোলাপি একটা শাড়ি পরানো হয়েছে, চুলগুলো বেনি করে এক পাশে রাখা। সেই বেনি আবার সাদা, লাল সাদা কাঠগোলাপ দিয়ে সাজানো। মুখে মেকআপ নেই বলেই চলে, চোখে শুধু কাজল, গলায় আর কানে সোনার গহনা, পরনে হালকা গোলাপি একটা শাড়ি। নাইলাকে সত্যিই অন্যরকম লাগছে, মনে হচ্ছে যেন সদ্য ফোটা স্নিগ্ধ এক পদ্ম সে। সাজসজ্জা শেষ হতেই অর্পি ছুটে এসে বলল, ভাবি
তোমাকে ভাইয়া ডাকছে। নাইলা চিন্তিত গলায় বলল, কোথায় এসে? যেখানে তোমাদের বিয়ে হলো ভাইয়া সেখানেই। শিশিরের কর্মকাণ্ড মোটো সুবিধা ঠেকছে না নাইলার কাছে। এত জায়গা থাকতে ওই বাগানে ডেকে পাঠানোর অর্থ কী? নাইলা রিসোর্টের বাইরে পা রাখতেই লক্ষ্য করলো বাগানে প্রচুর মানুষ। কেউ কেউ বিচ্ছিন্নভাবে আড্ডা দিচ্ছে, কেউ বা গোছগাছ নিয়ে ব্যস্ত। কিন্তু এত মানুষের ভিড়ও হৃদয়ে বসবাসকারী মানুষটাকে খুঁজে পেতে বিন্দুমাত্র অসুবিধা হলো না তার। বাগানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে শিশির। তার পরনে বিয়ের শেরওয়ানির বদলে জাগে পেয়েছে শুভ্র পাঞ্জাবি পায়জামা। শুভ্রতা তার স্নিগ্ধতাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ নাইলাকে দেখতে পেয়ে শিশিরের চোখ দুটো তার দিকে স্থির হয়ে রইল। এমন ভাব করছে যেন এ জীবনে তাকে দেখেনি। একটু পরে নাইলা দূরে কোথাও পালিয়ে যাবে, আর দেখাও হবে না। এতগুলো মানুষের সামনেতেই শিশিরের নির্লজ্জ চাহনি লজ্জে ডুবিয়ে মারল নাইলাকে। শিশির হাতের ইশারা করতে নাইলা ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল তার দিকে। কাছাকাছি আসতেই শিশির তার মোহময়ী চোখ দুটো শেষবারের মতো তার উপর বুলি ডান হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে নাইলাকে তুলে নিল কোলে। নাইলা টাল সামলাতে না পেরে শক্ত করে তার গলা জড়িয়ে ধরে আটকে উঠে পড়ল। শিশির! শিশির নিতান্তই বেপরোয়া সুরে পড়ল, এইভাবে চেঁচালে মানুষ ভাববে আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছি। নাইলা অবাক হয়ে দেখল বাগান ভর্তি এতগুলো উৎসুক চোখের সামনে দিয়ে শিশিরটাকে কোলে করে বেরিয়ে যাচ্ছে রিসোর্টের বাইরে। যত্ন নিয়ে তার গাড়িতে বসিয়ে দিয়ে নিজ হাতে সিট বেল্ট বেঁধে দিল। নিজের ড্রাইভিং সিটে এসে বসে গাড়ি স্টার্ট দিতে উদ্যত হতে নাইলা লজ্জিত সুরে বলল, এতগুলো মানুষের সামনে আমাকে কোলে নিয়ে বেরিয়ে এলে? লজ্জা করলো না এক ফুটো? শিশির কর্তৃত্বের সুরে বলল, না, নিজের বউকে কোলে নিয়েছি, লজ্জা পাবো কেন? আর তাছাড়া পুরুষ মানুষ তো এত লজ্জা পেয়ে কাজ কি? সেই পুরুষ যদি আবার বিবাহিত হয় তাহলে তো কথাই নেই। নাইলার সারা গা বেয়ে তরঙ্গে নাই কি যেন একটা খেলে গেল। চেনা শিশিরকে এই মুহূর্তে বড্ড অচেনা লাগছে। আর তার থেকেও বিস্ময়কর ব্যাপার, এই অচেনা রূপটা তার বেশ লাগছে। কিছুক্ষণ ড্রাইভ করে নাইলাকে একটা ভিলায় নিয়ে এলো শিশির। ভিলাটা গোলাকৃতির, মাথার উপরে টিনের ছাদ, সামনে চমৎকার একটা বাগান। বাগান জুড়ে অসংখ্য জ্বলন্ত মোমবাতি আর সাদা গোলাপের সাজ। নাইলা একবার বলেছিল সাদা গোলাপ তার ভীষণ পছন্দের। সেই কথা এখনও মনে রেখেছে শিশির। নাইলা হতবাক হয়ে চারপাশে চোখ বুলিয়ে বলল,